নমস্কার বন্ধুরা, আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ 4-5 দিন জল দেওয়ার পরে কিন্তু আমাদের জমিতে আজকে টিলিয়ার আসবে চাষের জন্য। আর জমিতে প্রায় সব জায়গায় জল উঠে গেছে। আর সকাল সকাল কিন্তু অঙ্কুশের বাবা দাদা গেছেন জমির আল ছাড়তে। আগে একদিন ছেটেছিল, কিন্তু কিছুটা ছাটার পরে আবার চলে এসেছিলো। মাঝে কিন্তু আবার আমাদের মোটরটাও খারাপ হয়ে গেছিলো, যার কারণে কিন্তু আর মাঠে যাওয়া হয়ে ওঠেনি। আর আজ কিন্তু সকাল সকাল চা বিস্কিট খেয়ে অঙ্কুশের বাবা আর দাদা কিন্তু মাঠে গেছে। আর আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে, আমি দেখতে যাব ওদের কতটা কাজ হয়েছে আর ওদের খেতে ডেকে নিয়ে আসবো। আর এদিকে দেখুন মাঠে কিন্তু জল উঠে গেছে, আর ওদিকে দেখুন ওরা দুজন কিন্তু কাজ করছে। সেই সকালবেলা গেছে, এখনও কিন্তু ওরা খায়নি। আমি এখন যাব ওদেরকে ডাকতে খাওয়ার জন্য। ও বাবারা তো এখনো ভাত খায়নি। বাবা তুমি থাকো, আমি আসছি এক্ষুনি। দেখুন বন্ধুরা, মাঠে কিন্তু পুরো জল ভর্তি হয়ে গেছে। এবার কিন্তু পুরো চাষের উপযোগী হয়ে গেছে। চারি সাইডটা কিন্তু বন্ধুরা আমাদের জল উঠে গেছে। এই সাইডের আলটা হয়েছে। আমি তোমাদের খেতে ডাকতে আসলাম। হ্যাঁ, রান্না হয়ে গেছে। ওই মাথার থেকে আল কাটা কমপ্লিট, এই মাথা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আর যে সাইডটা ওই সাপ বেরিয়েছিল সেই সাইডটা যায়নি, এই অর্কর জন্য যায়নি, অর্ক ভয় পাচ্ছিল। তা ওটা কি হবে? আর এই সাইডে এক্ষুনি একটা ডাঙার সাপ এই জাল ছাড়তে গিয়ে আমাদের দিকে ছুটে তেড়ে এসছে। এই সময় যে চাষটা ছুটে গেছে না, এই সময় কিন্তু প্রত্যেকটা আলির গোড়ায় কিন্তু তোমার সাপ আছে। কেন বলো তো? ইঁদুর আছে না, যার কারণে কিন্তু সাপ আছে। তুই কি রান্না করিস সকালবেলা? আমি রান্না করেছি, লাউ চচ্চড়ি করেছি, ফুলকপি আর কি দিয়েছি, কুঁদুলি আর বিন দিয়ে ভাজা করেছি। ওই হাতে করে জল নিয়ে আসতে পারতে। তুমি চলো আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর কাজ করবে। চলো। দমলে সেই সকালবেলাতে ওখানতে শুরু করেছি, এই পর্যন্ত আস্তে আস্তে দমলে। তাও তো তোমাদের চা বিস্কিট খেয়ে পাঠালাম, আর একটু বেলায় তো পাঠালাম। জল অনেকটা উঠে গেছে না বলো? আমাদের জল উঠে গেছে, চাষের জন্য আর কোনো অসুবিধা হবে না। না, আজকে এই এখন যে জলটা দিল এই জলটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আর সেই কাকুগো জমিতে পুরো জল ভর্তি। আমি তো কালকে দেখে রেখেছি কাকুদের জমিতে। কাকু এইখানে পাইপ ফাটাচ্ছে, এইখান থেকে দেখেছি ফাটাই ফাটাই পুরো জল পুরো থই থই করছে। এরকম আমাদের এখন জল আছে না, এতটা জল না, হালকা চাকচিন্য জল উঠে গেছে। ওই সাইডটা কাকুদের, ওই সাইডটা আমাদের জমির জল কিন্তু চলে গেছে। হ্যাঁ, ওই ফাটাতে সব জল গিয়ে দিয়েছে। ও কিছু করার নেই। অঙ্কুশ আছে ওই যে রাস্তার পরে আম গাছের পরে। সাইকেল রেখে দাও বাবা। মা বাড়ি না, মা বাড়ি নেই তো, মা ওদের বাড়ি কাজের জন্য চলে গেছে। বন্ধুরা দেখুন, ওই সাইডে একটা কিন্তু প্যান্ডেল বানানো হচ্ছে। আমাদের একজন মেসোমশাই মারা গেছেন, যার কিন্তু শ্রাদ্ধের কাজ মানে আর 2 দিন পরে হবে। তার জন্য কিন্তু কাজের জন্য তোড়জোড় হচ্ছে। মা কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়ার পরে চলে গেছে। আমরা কিন্তু এই 4 জন বাড়িতে আছি। আর এখন গিয়ে তোমরা খাওয়া দাওয়া করে আবার চলো মাঠে আসবে। চলো। খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে। আর ওই মেসোমশাইদের ওখানে একটু যেতে হবে, ডেকেছিল। চলো ওখানে কি হাত পা ধুই। আর আজ কিন্তু বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, যার কারণে কিন্তু চারিদিকে মাইক বাজছে। আর আজ মাঘ মাসের প্রথম দিন। আর আমাদের এখানে কিন্তু সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরে তাদের কাছে একটা বিশেষ দিন, তাদের কাছে কিন্তু একটা বিশেষ দিন। জঙ্গলের যে আমাদের আরাধ্য দেবী আছে, বনদেবী দেবী, সেই মায়ের আজকে পূজা আছে। তো সব জায়গায় ওই জন্য কিন্তু মাইক বাজছে। আর আমরা সন্ধ্যেবেলা প্রসাদ খেতে যাবো। কি আমরা সন্ধ্যাবেলা যাবো না, আমরা দুপুরের পরে কিন্তু বেরিয়ে পড়বো। কারণ বাবার জন্য মানসিক করেছিল বড় মা, তার জন্য কিন্তু আমরা দুপুরের পরেই কিন্তু বেরিয়ে পড়বো ওই নদী পাড়াতে। বাবার মামার বাড়িতে যাব, যে পুরানো বাড়ি আগে যেখানে ছিল নদী পাড়ায়, সেখানে কিন্তু আমরা যাব। আর বাবা আমাদের এই বনবী পূজায় আবার মানত করে, অনেকেই আবার মানত করে, মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেলে মানতের যে মানত দেয়, তো সেই পূজার দিনেই কিন্তু মানতটা দেয়। আমরা যেমন দুর্গাপূজার একটা অপেক্ষায় থাকি যে দুর্গাপুজো কখন আসবে, এই যারা এই বনবী পূজা করে তারা কিন্তু ঠিক এই দিনটার অপেক্ষা করে। চলো বাড়ির দিকে যাই। চলো, খাওয়া দাওয়া করে আবার আসবে। কষ্ট হয়ে গেছে এই আলটা ছাড়তে গিয়ে না। আর বন্ধুরা, বাবা অসুস্থ হয়েছিল তো আপনারা তো জানেন। আর এই কারণে কিন্তু বড় মা বাবার জন্য কিন্তু মানত করেছিল। বাবা সুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু বড় মা মানত শোধ করে দিচ্ছে। 106 বছর বয়স বড় মার, যে কারণে কিন্তু বড় মা 1 বছর পূর্ণ না হতে হতে কিন্তু মানত শোধ করে দিচ্ছে। হ্যাঁ, বড় মা এটা ভেবে নিয়েছে যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু বড় মা এখনো যাওয়ার টাইম হয়নি। বড় মার 106 বছর বয়স। আমার এই চ্যানেলে ভিডিও আছে, এখান থেকে বেশ কিছুটা আগের পর্বে আপনারা দেখেছিলেন যে 106 বছরের বৃদ্ধা বড় মায়ের যে ভিডিও, ওইটা আমার বাবার কিন্তু নিজের দিদা।
তো এখনো তিনি কিন্তু বেঁচে আছেন। আর এখনো কিন্তু সেই আমাদের গ্রামের যে একটা পরিবেশ আছে, সেই গ্রামের পরিবেশে কিন্তু কাঁথা ঢাকা দেওয়া হয়। মানে পুরানো শাড়ি ছিঁড়ে গেলে সেইগুলো কিন্তু কেউ ফেলে দেয় না, সেইগুলো দিয়ে কিন্তু কাঁথা ঢাকা দেয়। সেই কাঁথা সেলাই করে সূচ দিয়ে। মানে চোখ এখনো এত ভালো আছে। আমি রাস্তা দিয়ে গেলে, বাইক নিয়ে গেলে বা হেঁটে গেলে আমাকে বলে, এ বাবা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তখন এত ভালো লাগে যে 106 বছরের বৃদ্ধা বড় মা চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন আর আমাকে ডাকছেন। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। সকাল থেকে অনেক খাটাখাটনি করার পর এখন 10:30 বাজে সকাল, আর এখন দুটো খাওয়ার সময় হয়েছে বন্ধুরা। কি ভাজা এটা পম্পা? ডিম, হ্যাঁ, পুরুলি আর ফুলকপি। ফুলকপি 3 রকম একসাথে ভাজা করেছি। যা হয়েছে সকালে চালিয়ে নেওয়ার মতো হয়েছে। আর সকাল সকাল কিন্তু বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে। অঙ্কুশকে খাইয়ে আমি খেয়ে নিয়েছিলাম, আর মা কিন্তু তার আগে খেয়ে বেরিয়ে গেছে কাজের জন্য। সবাই কিন্তু চলে গেছে, মাকে ডাকছিল, মাও চলে গেছে, কারণ সবাই মিলে হাতে হাতে কাজটা তো করে নিতে হবে। যার কারণে কিন্তু মা চলে গেছে, আমি বাড়ির দিকটা সামলাচ্ছি। খুব কষ্ট হচ্ছিল সকাল থেকে বন্ধুরা, কারণ জমিতে জল তুলছিলাম, এখনো কিন্তু জল সেরকম ভাবে উঠেনি। আর এই শূন্য জমিতে কোপাতে কিন্তু সাংঘাতিক কষ্ট হয়। তো কুপাতে কুপাতে থেকে সেই জল উঠে গেছে আমাদের মানে যে যেখানে কাজ করছিলাম সেই জায়গায় চলে এসছে জল। তো তারপরে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত কুপিয়ে তারপরে এই চলে এসছি। এখন শীতের সময় তো হালের কাছে কিন্তু সাপ থাকে, বিষাক্ত সাপ থাকে, সব রকমের সাপ থাকে। আগের দিন কোপাতে গিয়ে একটা বিষাক্ত পদ্মগুলো সাপ দেখলেন, আর আজকে কিন্তু একটা ডাঙাল সাপ আমাদের তাড়িয়েছে। বন্ধুরা, শীতের চাষ কিন্তু প্রথমেই কিন্তু শুরু হয়ে গেল জমিতে। চাষ কিন্তু ওখান থেকে ধরা হয়েছে, আর সেই ধানগুলা থেকে শুরু করে শুধু ওয়েট করে যাচ্ছি যে কোন দিন আমরা চাষ করবো, কখন আমরা চাষ করবো, কখন আমরা ধান লাগাবো। সেই শুভ মুহূর্ত তৈরি হয়ে গেছে, চাষ হচ্ছে মানে। আর 2-3 দিনের মধ্যে আমাদের কিন্তু ফুল কিন্তু জমি কিন্তু রোয়া হয়ে যাবে। আমাদের পাতা বড় করার জন্য কিন্তু নেটটা খাটানো ছিল, যেহেতু পাতা হয়ে গেছে বড়, তো তার জন্য এবার নেটটাকে খুলে দেবো। আর চাষের সময় কিন্তু এই নেটগুলো কিন্তু সে কাদামাটি ভর্তি হয়ে যাবে, তাই জন্য সকাল সকালে যদি খুলে নিচ্ছি। আমাদের নেট কিন্তু সব গোলানো হয়ে গেছে। নেট ছিল একরকম দেখাচ্ছিল, নেট তুলে দিয়েছে আর একরকম দেখাচ্ছে। আর ভালো লাগছে? ভালো লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে না বলো? ফাঁকা ফাঁকা একদম। চলো দেখি আলগুলো ছাড়তে হবে এবার, আসো। বন্ধুরা, এদিকের আল কিন্তু আবার ছাটা শুরু করে দিয়েছে, আর ও সাইডে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ সাইডে কিন্তু বন্ধুরা সাপ বেরিয়েছিল, যার কারণে সকাল সকাল আর কেউ আসতে কিন্তু ভয় পাচ্ছিল। তো বন্ধুরা, আমি আর অঙ্কুশ কিন্তু বাড়িতে চলে আসলাম, আর অর্কর মামা কিন্তু মাঠে আছে, কারণ আমাদের এখনও জমি কিন্তু চাষ করা হয়নি। আর এদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, যার জন্য আমি বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে। রান্না বান্না করতে হবে, আর বাড়িতে কিছু কাজ আছে সেগুলো সেরে নিতে হবে। সব কিছু সারার পর কিন্তু আমরা যাবো আজ বড়মার বাড়িতে পূজার জন্য। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পূজা মণ্ডপের দিকে। জঙ্গলের আরাধ্য দেবী মা বনদেবী দেবীর পূজা আজকে, আর সমস্ত মৎস্যজীবীরা কিন্তু এই দেবী মাকে কিন্তু উৎসর্গ করে কিন্তু পুজো দিয়ে থাকেন, এবং কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য এই দেবীর কাছে কিন্তু মানত করে থাকেন। আর আজকে আমরা বেরিয়েছি সেই পূজা মণ্ডপের দিকে।
বন্ধুরা, মায়ের মন্দিরে কিন্তু আসার পরে আমাদের কিন্তু প্রণাম করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই মায়ের মন্দির থেকে বাড়িতে যাব, কারণ বাড়িতে কিছু কাজ আছে সেগুলো কিন্তু সারতে হবে। আবার কিন্তু সন্ধ্যায় বন্ধুরা আমরা আবার মন্দিরেতে আসব। আর এদিকে কিন্তু এখনও পূজা শুরু হয়নি, দাদু কিন্তু একটু বাদেই কিন্তু পূজা শুরু করবে। তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাচ্ছি, তারপরে কিন্তু রাতেই আসবো। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু ছোটদিদের বাড়ি চলে আসলাম। এদের বাড়ি পুজোটা আগে হয়ে গেছে, এখান থেকে প্রসাদ নিয়ে কিন্তু আমরা নদী পাড়াতে যাব। আর বাবা কিন্তু আগেই পৌঁছে গেছে, আর অঙ্কুশকে সাথে নিয়ে এসেছি, আর অর্ক এসছে। সবাই মিলে কিন্তু এখন আমরা প্রসাদ দিতে যাচ্ছি। আর এদিকে কিন্তু সবাই প্রসাদ নিচ্ছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য মা বনবিবি দেবীর পূজার একটা বিশাল আড়ম্বর থাকে, আর সবাই কিন্তু শ্রদ্ধার সাথে ভক্তির সাথে এই পূজা করে থাকেন। আর দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা একে একে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন প্রসাদ নেওয়ার জন্য, আর এদিকে কিন্তু প্রসাদ দেওয়া চলছে। যে মন্দিরটা আমরা প্রথমে প্রসাদ খেলাম, এই মন্দিরটা আমার সর্দিদের মন্দির। আর তার পাশে একটা মন্দির আছে, যে মন্দিরে সবে সবে পূজা কমপ্লিট হয়েছে এবং প্রসাদ দেওয়ার কাজ শুরু করছেন। আর দেখতেই পাচ্ছেন কত পরিমাণে গ্রামবাসীরা এসছেন প্রসাদ নিতে। আমাদের এই জঙ্গলের আরাধ্য দেবী বনদেবী দেবী, এই বনদেবী দেবীকে কিন্তু আমাদের গ্রামবাসীরা প্রচুর পরিমাণে মানেন এবং ভক্তি শ্রদ্ধার সাথে কিন্তু পূজা অর্চনা করেন। আর এখন দেখছেন প্রসাদ দেওয়া চলছে। আমরা সবাই এখান থেকে প্রসাদ নেব, আর প্রসাদ নিয়ে যাব আমরা নদীপাড়ার মন্দিরে। বন্ধুরা, এখন চলে গেলাম নদীপাড়াতে। আর নদীপাড়াতে এসে দেখলাম পূজার কাজ শেষ হয়েছে এবং প্রসাদ দেওয়া চলছে, আর মা পম্পা সবাই মিলে প্রসাদ নিচ্ছিল। আর সামনে এমনই একজন মানুষ বসে আছেন, আমার শ্রদ্ধেয় পিসি। আর পিসি কিন্তু আমাদের অঞ্চলের একটা সময় প্রধান ছিলেন, এখন এক্স প্রধান। তো যাই হোক, আর এই পিসির মুখ থেকে আজকে একটা বাঘের অলৌকিক ঘটনা পিসির সামনে ঘটেছিল, সেই ঘটনাটি বলবেন, আর আমরা পিসির মুখ থেকে সেই ঘটনাটি শুনবো। নমস্কার বন্ধুরা, সর্বপ্রথম যিনি বনদেবী, যাকে আমরা মানি বা বিশ্বাস করি, তাকে বনের দেবী হিসাবে মানি, তিনি হচ্ছেন বনদেবী। ওনার পায়ে পদস্পর্শে আমাদের সকলের প্রণাম। আজ যে গল্পটা আপনাদেরকে বলবো, এখান থেকে 10 বছর আগে, একবারে বাস্তব সত্য। আপনারা হয়তো ভাববেন যে এটা কাল্পনিক বা কিছু, কোনো একদমই না, বাস্তব সত্য ঘটনা। ঠিক এখান থেকে 10 বছর আগে আমাদের পাশে লজ SMR সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট, যার পুরো নাম, সেখানে ঠিক এইরকমভাবেই বনদেবী পুজো হতো। একটা মন্দির ছিল, তো সেখানে আজকে যিনি এখানে আমার কাছে সাক্ষাৎকার নিতে এসেছেন, ওনারই ঠিক ঠাকুরদা, আপনাদের কি বলবো, অনেক একবারে মিলে গেল। ওনারই ঠিক ঠাকুরদা ওই মন্দিরের পুঁতি পড়ে পুজো করতেন, ওই মন্দিরের প্রথম থেকে। তো ওই মন্দিরের যিনি মালিক বা ওই রিসর্টের যিনি মালিক বা মালকিন, ওনারা নদীর পাড়ে বসেছিলেন। এরকম পুজোর দিনে আমরা সবাই মিলে গোছগাছ করছি, ঠাকুরঘর গোছাচ্ছি, প্রসাদ কাটছি বা সাজগোজ সবভাবে, ক্ষীর রান্না করা হয় আজকের দিনে, সব কিছু রেডি করছি। আর ওনার ঠাকুর দাদা ওই পুঁতি পড়বেন বলে সব রেডি করে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে ওখানে বসেছেন। এই মুহূর্তে উনি বললেন যে মালিক আর মালকিনকে ডাকো। আমরা গেলাম ডাকতে নদীর পাড়ে। অকস্মাৎ মালিক এবং মালকিন দুজনেই চিৎকার দিয়ে বললেন, তোমরা সবাই দেখো, ওই দেখো বাঘ বাঘ। একবারে অসম্ভব ঘটনা যে আমাদের ঠিক মন্দিরের অপোজিটে নদীর ওপারে একটা নলিতখালি বলে খাঁড়ি আছে। সেই খাঁড়ির এপার থেকে ওপারে, ফেন্সিংয়ের ওপারেই, তবে এপার থেকে ওপারে বাঘটা আস্তে করে হেঁটে যাচ্ছে। হঠাৎই চিৎকার দিয়ে বললেন, তোমরা সবাই আসো, দেখো বাঘ 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 বলে যেই চিৎকার দিলেন, আজকে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। তো যখনই চিৎকার দিলেন, বাঘটা ঠিক আমাদের দিকে একবার ফিরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, থাকার পর আস্তে করে আবার বাঘটা চলে গেল। তো এটা একবারেই ভাববার বিষয়, ঠিক পুজোর দিনেই এরকম ধরনের একটা অকস্মাৎ ঘটনা, যেটা আজ পর্যন্ত শোনা যায়নি বা আমরা কোনোদিন শুনিনি। আমরা শুনেছি আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের ঠাকুরদা দাদুরা যারা ছিলেন, ওনারা জঙ্গল করতেন, বা এখনও অনেক গ্রামের কাকারা দাদুরা বা মামারা অনেকেই বা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন, অনেক গল্প করেন। তবে এরকম গ্রামে বসে, ওপারে বসে, ঠিক পুজোর আগের মুহূর্তে এরকমভাবে বাঘের ঘটনা, বাঘ দেখার ঘটনাটা কোনোদিনই কোথাও শুনিনি। তো বন্ধুরা, আজকের দিনে এমনই একটা অলৌকিক ঘটনা পিসির মুখ থেকে শুনলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি মন থেকে খুব ভালো লাগছে। তো
তো বন্ধুরা, আজকের পর্বটি ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।